ত্রিনাকে আমি মেরেছি, আচ্ছা মতো মেরেছি। এক স্বরে ওর সাদা গালে আমার হাতের আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছি একেবারে। মারবো না কেন? কি পেয়েছে ও? প্রতি রাতে তার চাচা তাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাবে এসে? এটা কি পুতুল খেলা? গতকাল বেচারার বাসর ছিল। ওর কান্না শুনে সে বাসর রেখে আমার ঘরে এসে তাকে ৩-৪ ঘন্টা গল্প বলে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে গেছে। গতকাল আল্লাহ জানে নতুন বউ কি না কি ভেবেছে। আজ আবার কান্না। চাচুকে ডাকো, মা চাচুকে ডাকো। ফাজিল মেয়ে। ইচ্ছে করছে ওর গলা টিপে মেরে দেই। আমার দুর্ভাগ্য, নয়তো এমন দিন ঘটে কেন? আমি নীলা, আমার একমাত্র মেয়ের নাম তৃণা। ওর বাবা মারা গিয়েছে ৩ মাস ১৬ দিন হয়েছে। ৪ মাস পূর্ণ হয়নি বলে এখনও বাবার বাড়ি যেতে পারিনি। তৃণার বয়স ৩, ছোট মানুষ, একটু পর পর কাঁদে। গত রাতে এমন কান্না শুরু করলো, ওর কান্না শুনে মাঝরাতে আমার ঘরে উঠে এলো ওর ছোট চাচা মুহিব। এসে বলল, ভাবি কি হয়েছে? আমি রাগের গলায় বললাম, কি আর হবে, তুমি ঘুম না পাড়িয়ে দিলে ঘুমাবে না। এটা কি পুতুল খেলা বলো? মুহিব বলল, ভুলটা আমারই হয়েছে ভাবি। বিয়ে করে সব ভুলে গেছি। তৃণাকে যে আমার ঘুম পাড়াতে হবে তা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আর সমস্যা নাই, এখন তো এসে গেছি। কি বলছো তুমি এসব? বাসর রেখে তৃণাকে তুমি ঘুম পাড়াবে? পাড়াবো, এতে অবাক হওয়ার কি আছে? পাগল হয়ে গেছো? এখন যাও তো বলছি এখান থেকে, ঘরে যাও। এসা অপেক্ষা করছে, করুক। বলে সে জোর করে তৃণাকে নিয়ে শুয়ে পড়েছে বিছানায়। তারপর গল্প বলা শুরু করেছে। কাটায় কাটায় ৪ ঘন্টা পর ঘুমিয়েছে তৃণা। ওর ঘুমানোর পর মুহিব উঠে গিয়েছে ঘর থেকে। আর ওদিকে বাসর ঘরে বসে বসে ঝিমুচ্ছে এসা। মুহিব ঘরে যাচ্ছে না। বিষয়টা সে বুঝতে পারছে না। তার কেমন কান্না পাচ্ছে, ইচ্ছে করছে গলা ছেড়ে কাঁদতে, আবার রাগও হচ্ছে খুব ওর প্রতি। মুহিব যখন গেল তখন অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত ৩টা। মুহিব ঘরে ফিরে দরজার খিল দিতে দিতে বলল, এশা, আমি খুব সরি, অনেকটা দেরি হয়ে গেল। এশা বলল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? মেজো ভাবির ঘরে ছিলাম। মানে, কি বলছো এসব? মুহিব বুঝিয়ে বলতে চেষ্টা করলো সব কিছু, কিন্তু এশা শুনতেই চায় না। সে উল্টা বলল, তাহলে বড় ভাবির কথাই সত্য হলো? মুহিব চমকে উঠে বলল, বড় ভাবি আবার কি বলেছে? যা সত্যি তাই বলেছে। তৃণার মায়ের সাথে তোমার। মুহিব রেগে গিয়ে এশার গালে এক চড় দিল। বিয়ের প্রথম রাতেই এমন ঘটনা? এশা কেঁদে উঠল মুখ চেপে ধরে। তারপর কান্না মাখা গলায় বলল, একটা খারাপ মেয়ের জন্য আমায় মেরেছো তুমি? মুহিব বলল, আরেকবার ভাবির নামে এমন কথা বললে তোমায় ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেব। এশা কেন জানি হঠাৎ চুপ হয়ে গেল। তারপর বলল, আচ্ছা বাদ দাও তো এসব। ৫ বছরের প্রতীক্ষার পর আমাদের এই বিয়ে। আমরা এমন সুন্দর রাতটা নষ্ট করতে পারি না কিছুতেই। মুহিব রেগে মেগে আগুন হয়ে বলল, রাখো তোমার সুন্দর রাত। বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। সে রাতে আর ঘরে ফিরল না। এশা খাটের এক পাশে বসে থেকেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা বড় ভাবির সাথে লুকিয়ে দেখা করলো এশা। তারপর বড় ভাবিকে কেঁদে কেঁদে সব খুলে বলল সে। বড় ভাবি সব কিছু শুনে বললেন, তুমি টেনশন করো না। নীলার সাথে মুহিবের সম্পর্কটা মা বিশ্বাস করেন না। মাকে যেভাবেই হোক বিশ্বাস করাতে হবে। একবার যদি মাকে বিশ্বাস করানো যায় তবেই সম্ভব ওদের সম্পর্ক নষ্ট করা। এশা চোখ মুছতে মুছতে বলল, মার কাছে আমি সব বলবো। বড় ভাবি ওর মাথায় ঠুসি দিয়ে বললেন, মাথা মোটা মেয়ে, তুমি চুপচাপ থাকো, দেখো আমি কি করি। তৃণার কান্না শুনে আজও মুহিব এসেছে। সে এসে নীলাকে বলল, ভাবি, তৃণাকে দাও আমার সাথে আমার ঘরে নিয়ে যাই, ওখানে ঘুমোবে। নীলা কিছু বলল না, কিন্তু তৃণা বলল, চাচু, তুমি এখানে শুবে আমার সাথে, আমি আর কোথাও যাব না। দরজাটা বন্ধ করে আসো। মুহিব উপায়হীন হয়ে তৃণাকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে বরাবরের মতো তৃণার বিছানাতেই শুয়ে পড়ল। তৃণা এবার বলল, চাচু, আলোটা আমার চোখে খুব লাগছে, ব্যথা করছে চোখ, লাইটটা নিভিয়ে দাও। নীলা সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলল, তৃণা, কী সব বলছো তুমি? তৃণার সঙ্গে সঙ্গে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। মুহিব বলল, আহা ভাবি, নিভিয়ে দাও না লাইটটা। নীলার আগে দুঃখে বিছানা থেকে নেমে গিয়ে সুইচ টিপে বাতি নিভিয়ে দিল। আর তখনই দরজায় টোকা পড়ল টানা। তৃণার সাথে শুয়ে থেকেই মুহিব বলল, কে?
মুহিবের মা ময়মুনা বেগম দরজার ওপাশ থেকে কড়া গলায় বললেন, দরজাটা খোল আগে। মুহিব স্বাভাবিকভাবে দরজা খুলতে গেল, কিন্তু নীলার বুকটা তখন কেমন ধক করে উঠল। সে তার শাশুড়ি এমন কর্কশ গলা অতীতে কোনোদিন শোনেনি। মুহিব দরজা খুলে দিতেই তার মা ময়মুনা বেগম ঘরে ঢুকে বললেন, ঘরে বউ থুইয়া এইখানে আইসা। মুহিব দরজা খুলে দিতেই তার মা ময়মুনা বেগম ঘরে ঢুকে বললেন, ঘরে বউ থুইয়া এইখানে আইসা দরজা বাইন্দা কি করস? এই ঘরের বাতি নেবানো কিসের লাইগা? মুহিব দরজা খুলে দিতেই তার মা ময়মুনা বেগম ঘরে ঢুকে বললেন, ঘরে বউ থুইয়া এইখানে আইসা দরজা বাইন্দা কি করস? এই ঘরের বাতি নিবানো কিসের লাইগা? মুহিব মার কথা শুনে থতমত খেয়ে গেল। নীলা বিছানা থেকে উঠতে উঠতে তার শাশুড়ির মুখে এমন কথা শুনে আবার ধরাস করে বিছানার উপরেই বসে পড়ল। শুধু তৃণা এলো দৌড়ে। এসে সে তার চাচ্চুর হাত ধরে বলল, চাচ্চু এসো, দরজাটা বন্ধ করে দাও। ময়মুনা বেগম তৃণাকে এক ধমক দিলেন। তৃণা ভে ভে করে সঙ্গে সঙ্গে কেঁদে উঠল। মুহিব কিছু বলার আগেই ময়মুনা বেগম আবার বললেন, তুই অতটা পয়সা গেছোস? মুহিব কিছু বলতে গিয়েও বলতে পারে না। সে আহত আর বিক্ষিপ্ত মনে ভাবে, মা কি তবে তার নিজের সন্তানকেও ভালো করে চিনতে পারেন না? তারপর ময়মুনা বেগম নীলার কাছে গেলেন। নীলা বিছানা থেকে নেমে দাঁড়ালো। তার মুখ একেবারে মলিন হয়ে গেছে, গলা শুকনো কাঠ। ময়মুনা বেগম চোখ লাল লাল করে বললেন, আমার ছেলে মারা গেছে তো এখনো ভরা 4 মাসও হয় নাই, এর মাঝে এই সব? আমার তো এখন মনে হইতাছে আমার ছেলের মৃত্যুতে তোমার নিজের হাত আছে। নীলার শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে থর থর করে কাঁপতে লাগলো। তার মুখ ভেঙে কান্না আসছে, চোখ ফেটে বেরোচ্ছে জলকণা। নীলা মুখে আঁচল চেপে ধরে কাঁদছে। ময়মুনা বেগম বললেন, বড় বউ অনেক আগে থাইকাই আমারে সতর্ক করছিল, কিন্তু আমি ওর কথা শুনি নাই। এখন দেখি ওর কথাই সত্য। মুহিব তখন বলল, মা তুমি ভুল বুঝছো, আমি তো। মুহিব তার কথা শেষ করতে পারল না। এর আগেই তার মা এক ধমকে তাকে থামিয়ে দিলেন। বললেন, চোর ধরা পড়ে গেলে বাঁচার জন্য অনেক কথা বানায়, কাটা বনের ভিতর দিয়েও পথ বাইর করে, এতে লাভ হয় না। ধরা পড়া চোর আর পড়ে যাওয়া তেল দুইটাই এক জিনিস। বাজেয়াপ্ত। তুই চোর, তৃণার মাও চোর, তোদের কারোর কথাই আমি শুনবো না, আমি তোদের শাস্তি দেব। আর ঠিক তখন এ বাড়ির বড় বউ নাজমা এসে উপস্থিত হলো সেখানে। সে এসে তার শাশুড়িকে শান্ত গলায় বলল, মা আপনি অস্থির হচ্ছেন কেন? রাগের মাথায় কিছু করবেন না, ওরা হয়তোবা শয়তানের ধোকায় পড়ে এমনটা করেছে। তাছাড়া মুহিব নতুন বিয়ে করেছে, বউ জানলে সর্বনাশ হবে। আর নীলার এমনিতেই শোকের সময়, সে হয়তোবা তৃণার বাবাকে ভুলতে পারছে না বলেই মুহিবের সাথে সময় পাস করে। আর একবার ভুল করলে স্বয়ং আল্লাহ নিজে মাফ করে দেন। আর আপনি তো মা, আপনি না হয় একবার ওদের মাফ করুন। নীলা তখন জোর গলায় বলে উঠল, তবে আপনিই সব কিছুর মূল হোতা, মাকে আপনিই ভুলিয়ে বালিয়ে এখানে নিয়ে এসেছেন। ময়মুনা বেগম নীলার এমন উদ্যত ভঙ্গিতে কথা বলা দেখে রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে এক চর বসিয়ে দিলেন নীলার গালে। পরিস্থিতি কেমন ঘোলাটে হচ্ছে। তৃণা বুকার মতো দাঁড়িয়ে থেকে কাঁদছে, তার কান্না কেউ শুনছে না। মুহিব বিষয়টা সবাইকে বোঝাতে চাচ্ছে, কিন্তু কেউ তা কানেও তুলছে না। কিন্তু মুহিব এতক্ষণে সব কিছু বুঝেও গিয়েছে। গতকাল এসব বলেছিল, বড় ভাবি তাকে এসব বলেছে। তবে এই সব কিছুর মূল হোতা বড় ভাবি। তার খুব খারাপ লাগছে। বড় ভাবির বিয়ে হয়েছে তো কম দিন হয়নি, এক যুগেরও উপরে, প্রায় 14 বছর। এখনো সন্তান সন্ততি হলো না। কোথায় সে তৃণার প্রতি মায়া দেখাবে, ওদের খোঁজ খবর নিবে? এসব না করে যে ওদের খোঁজ খবর নিতে এলো, সাহায্য করতে চাইলো, তার বিরুদ্ধে কোটসা রটিয়ে দিল। মুহিব মনে মনে ঠিক করলো, এই মহিলাকে সে ভয়ানক শাস্তি দিবে, সত্যি সত্যি শাস্তি দিবে। আর ওদিকে এসা তার ঘরে একা বসে আছে, বসে থেকে রাগে থরথর করে কাঁপছে। সে ঘর থেকে বেরিয়ে আসছে না। বড়ভাবে তাকে বলে দিয়েছে, যাই হোক না কেন তুমি ঘর থেকে বের হবে না, কিন্তু যা করার আমি করব। এই কথা বলে সে এসেছে ময়মুনা বেগমের কাছে।
ময়মনা বেগমের কাছে এসে সে বলেছে, মা আমার কথা তো আপনি বিশ্বাস করেনই না, এখন গিয়ে নিজের চোখে দেখে আসুন আপনার আদরের ছেলে আর বিধবা বউ ঘরের লাইট নিভিয়ে দরজা জানালা বন্ধ করে কী সব করছে। কথাটা শুনে ময়মনা বেগমের রাগ উঠে গেল। সঙ্গে সঙ্গে তিনি এলেন নীলার ঘরের সামনে, আর এসে দেখলেন বড় বউ নাজমার কথাই ঠিক, ঘরের লাইট বন্ধ, ভিতর থেকে দরজা বন্ধ। ময়মনা বেগম বললেন, মুহিব এখন ঘরে যা। টিনা কেঁদে উঠে বলল, চাচ্চু আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাও, তুমি চলে গেলে আমি কিছুতেই ঘুমাবো না। মুহিবের গা এমনিতেই রাগে কাঁপছে, সে টিনার কথা শুনল না। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার শুধু নাজমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। নাজমা সেই দৃষ্টি ধরতে পারল না কিছুতেই। মুহিব চলে যাওয়ার পর ময়মনা বেগম নীলাকে বললেন, আগামীকাল সকালে সূর্য ওঠার সাথে সাথে তুমি ব্যাগ পুটলি নিয়া বাপের বাড়ি চইলা যাইবা, বুঝছো? নীলা কাঁপা কাঁপা গলায় বলল, মা আমি কি করেছি বলুন, আমার অপরাধ কি? ময়মনা বেগম রাগত স্বরে বললেন, নির্লজ্জের মতো কথা বলবা না কইলাম, তোমার মতো আমি খারাপ মহিলা না, আমার মুখ দিয়া এইসব কথা বাইর হইব না। তুমি কাল চইলা যাইবা, এটাই ফাইনাল কথা। মা আমার তো এখনো ইদ্যত পূরণ হয়নি, তাছাড়া আর একটা বিষয় আছে, এখনো নিশ্চিত নয় বলে আমি কাউকে জানাইনি কিছু। ময়মনা বেগম কথাটা শুনলেন না। তিনি বললেন, তোমার আবার ইদ্যত ফিদ্যত কি? স্বামী মরার শোক কি দেবরের সাথে শুইয়া শুইয়া মানুষে পালন করে? নীলা কাঁদতে লাগলো আবার। কেঁদে কেঁদে সে বোঝাতে চাইল বিষয়টা তিনি যা ভাবছেন তা না, কিন্তু ময়মনা বেগম শুনছেন না। ইদ্যত পালন করা এখন মুখ্য না, কিন্তু আর একটা বিষয় যাতে তার সন্দেহ, বিষয়টা যদি সত্যি হয় তবে ভীষণ ভয়ের। তার শাশুড়ি কিছুতে এই কথা বিশ্বাস করবেন না। নীলা সেই ভয়ে কোকিয়ে উঠল আরও একবার। নীলাকে আজ চলে যেতে হবে, তার কথা কেউ শুনছে না, উল্টা বকাঝকা করছে সবাই। নীলা মেয়েটা সরল, একেবারেই সরল। ময়ূবকে সে ভাইয়ের মতো দেখতো, নিজের ছোট্ট ভাইয়ের মতো। এই জন্যই তো মেয়ের আবদার মেটাতে দরজা বন্ধ কিংবা লাইট নিভিয়ে রাখতে সে তেমন একটা অস্বস্তি বোধ করেনি। তাছাড়া একটা বাড়িতে যখন অসহায় একজন মেয়ে কারোর অনুগ্রহ পায় তখন তাকেই আপন মনে করে। মুহিবকেও তার তেমন মনে হয়েছিল, এটাই ভুল, বিরাট ভুল। নীলা বুঝতে পারেনি সে ভুল কিছু করছে। নীলা এখনও শিওর না ওই বিষয়ে, তবে বেশিরভাগ লক্ষণ দেখা দিয়েছে। কিন্তু এখন তার আর আনন্দ কিংবা উৎসাহ নেই এই বিষয়ে। আগে পরীক্ষা করে দেখেনি, এই জন্য যে টিনার বাবার মৃত্যুর শোকটাই ভুলতে পারছিল না, তখন এসব মাথায় অত খেলেনি। আর এখন তো বিপদে পড়ে গেছে। এ তো সাধারণ কোনো বিপদ নয়, মস্ত বিপদ। তার মন বারবার বলছে, আল্লাহ এমন কিছু না হোক, হলে সর্বনাশ হবে। ওরা কিছুতেই তাকে বিশ্বাস করবে না এবং সে আপাতত বলতেও পারবে না কিছু। তারপর নীলা ভাবলো বাড়ির কথা, এখানে তো তাকে থাকতে দিবেই না। আচ্ছা সে যদি আজ বাড়ি ফিরে যায় তখন কেমন হবে ব্যাপারটা? বাবা মা বেঁচে থাকলে তাদের কাছে আশ্রয় নেওয়া যেত। মা তো সন্তানের বিষয়ে সব জানতা, কিছু না বললে মুখ দেখেই ঠিক বুঝে ফেলতো। কিন্তু এখন কে বুঝবে তাকে? ভাই আর ভাবিরা তাদের নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, তটস্থ। তারা কি সহজে উটকো ঝামেলা ঘাড়ে বয়ে নিতে রাজি হবে? নিলেও যখন ওদের কানে এসব মিথ্যা রটনা খবর গিয়ে পৌঁছাবে তখন তারা বুঝতে পারবে তো তাকে। নাকি মুহিবের মা মুহিবকে যেভাবে ভুল বুঝেছে ঠিক সেভাবেই তার ভাই আর ভাবিরা তাকে ভুল বুঝবে। নীলার সাথে এসার দেখা হয়ে গেল হুট করে। নীলা রান্নাঘরে ঢুকেছিল টিনার জন্য দুধ গরম করে আনতে। এসা ওখানেই ছিল। নীলাকে দেখে সে রাগি রাগি গলায় বলল, আপনাকে আমি খুব ভালো মানুষ ভাবতাম। টিনার আব্বু মারা গেছেন, এই জন্য আপনাকে দেখে আমার মায়া হতো, কিন্তু এখন আপনাকে দেখলে আমার ঘৃণা হয়, বমি পায়, ইচ্ছে করে আপনার গায়ে বমি করে ফেলি। কথাগুলো বলতে বলতে এসে কাঁপতে লাগলো রাগে। এটাই স্বাভাবিক, একটা মেয়ে কখনো তার প্রেমিক অথবা স্বামীর অন্য কোনো প্রেমিকাকে সহ্য করবে না। নীলা তো তার চোখে এমনই। তাছাড়া ওরা দরজা জানালা বন্ধ, এমনকি ঘরের লাইট নিবন্ত অবস্থায় একসাথে ধরা পড়েছে। সে আর যাই করুক নীলাকে ক্ষমা করতে পারে না। নীলার জন্যই মুহিব তার কাছে ঘেঁষছে না। কাল রাত থেকেই মুহিব ঘরে ফিরছে না, মোবাইল ফোন বন্ধ করে রেখেছে। নীলা কিছু বলতে পারল না, শুধু এশার দিকে জল ছল ছল চোখে তাকালো একবার। তার বুকটা কেমন ছিঁড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে খুব। এশার সাথে যেহেতু মুহিবের প্রেমের সম্পর্ক ছিল অনেক আগে থেকেই, তাই নীলার পরিচয়ও ছিল আগে থেকেই। দেখা হয়েছে কবার। নীলার কোনো বোন নাই, ভাই আছে দুজন, দুজনই বড়। এশাকে সে বোন মনে করত, ছোট বোন। এশা এমন করে তাকে কথাগুলো বলতে পারলো। নীলা তাড়াতাড়ি দুধ গরম করে ভুলে চুলো বন্ধ না করে রান্নাঘর থেকে বের হয়ে আসতে চেয়েছিল। পিছন থেকে এশা বলল,
সোলোটা অফ করবে কি আপনার? মুহিব এসে অফ করে দিয়ে যাবে? না মানে আপনি তো আবার ওকে দিয়েই সব করান। মেয়েকে ঘুম পাড়ানো, নিজেকে ঘুম পাড়ানো। নীলা দাঁতে দাঁত চেপে এসে চুলোটা বন্ধ করেই জোরে জোরে পা চালিয়ে ঘরের দিকে চলে গেল। ঘরে গিয়ে রাগ মিটালো মেয়ের সাথে। টিনা কি যেন একটা বলছিল, যাতে রাগ করার কোনো কারণ নাই, কিন্তু সে ভীষণ রেগে গেল। রেগে গিয়ে এমন জোরে ওর গালে দুটো চর বসিয়ে দিল যে টিনা গগনবিদারী চিৎকার শুরু করলো। ওর কান্নার শব্দ শুনে জলদি পায়ে এগিয়ে এলেন ময়মুনা বেগম। যে মহিলা ছেলে মরার পর নাতিনের খোঁজ পর্যন্ত রাখেননি, তিনি এসে নাতিনকে কাছে টেনে নিতে নিতে বললেন, এরে মারলা কেন? আমাদের কিছু করতে না পাইরা মেয়ের উপর উসল তুলতাছ? নীলার আর সহ্য হচ্ছে না। সে মুখ ফুসকে বলে ফেলল, আমার মেয়েকে আমি 100 বার মারবো, এতে আপনার কি? ময়মুনা বেগম নীলার এমন উদ্ধত গলার কথা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। রাগে হাঁসফাঁস করতে করতে তিনি নীলাকে বললেন, তুই এখন আমার ঘর থেকে বের হ, 1 মিনিটের ভিতর বের হয়ে যা। নীলা কি করবে না করবে কিছু বুঝতে পারছে না। টিনার প্রতি তার দাদি সহানুভূতি দেখিয়েছে, এতে টিনার উচিত দাদির পক্ষে যাওয়া। আর ছোট বাচ্চারা এমনই হয় অনেকটা। কিন্তু টিনা তার দাদির কাছে গেল না। সে তার মায়ের আঁচল টেনে ধরে কাঁদতে লাগলো। নাজমা এসেছে চুপি চুপি এশার সাথে দেখা করতে। এশা বলল, ভাবি, আমি আজ টিনার মাকে উচিত শিক্ষা দিয়েছি। নাজমা চকচকে চোখে এশার দিকে তাকিয়ে বলল, কেমনে কি করছো? এশা মৃদু হেসে বলল, কাটা কাটা কথা বলছি মুহিব তো আপনার মেয়েরে ঘুম পাড়িয়ে দেয়, সাথে আপনারেও, আর নানান সেবা যত্নও করে। নাজমা ঠোঁট টিপে টিপে হাসছে। এবার সে ফিস ফিস করে বলল, শোনো, মা যেমন চড়া মানুষ এমন পড়াও, যেমন আগুন তেমন ঠান্ডাও। এখন রাগের মুডে আছে, তাই নীলাকে তাড়াতে চাইছে। রাগ মিটে গেলে সব শেষ। নীলাকে আর তিনি তাড়াবেন না, নিজেই একটু শাসিয়ে রেখে দিবেন। এশা বলল, তাহলে এখন কি করা? নাজমা বলল, টেনশন করো না, তুমি আমার ছোট বোন, তোমার শান্তির জন্য আমি সব করতে পারি। তুমি একটা কাজ করবা শুধু, মুহিব বাসায় ফিরলে মুহিবকে বলবা তুমি তাকে ডিভোর্স দিবা, বুঝছো? এশা বলল, বুঝেছি। নাজমা ঠোঁট টিপে হেসে এশার মাথায় একবার আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে চলে গেল। এশা আবার দুটানায় পড়ে গেছে। সে বড়ভাবে হাব ভাব কিছু বুঝতে পারছে না। তার ব্যাপারে তিনি এসে অত নাক গলাচ্ছেন কেন? তাছাড়া মুহিবকে ডিভোর্স দিবে এই কথা সে বলবে কেন? ডিভোর্স ছাড়া কি তাকে সতর্ক করার মতো অন্য কোনো শব্দ বাক্য নাই? বিকেলবেলা নাজমা খানম তার স্বামীর হাতে পিটুনি খেল। মুহিবের বড় ভাইয়ের নাম ফররুখ। ফররুখ অফিস থেকে এমনিতে লাঞ্চের সময় ফিরে না, কিন্তু আজ হুট করে নাজমাকে না জানিয়ে বাসায় ফিরেছে। বাসায় ফিরেই দেখে দরজাও ওপাশে এশার সাথে ফিসফিস করে কথা বলছে নাজমা। নাজমা বলছে, তুমি কি ডিভোর্সের কথা বলছো মুহিবকে? এশা বিব্রত বোধ করে বলল, মুহিব এখনও বাসায় ফিরেনি, আমার সাথে ওর দেখা হয়নি। আমি ভাবছি ওর সাথে যেভাবে হোক দেখা করব। ভাবি, আমার কেন জানি মনে হচ্ছে মুহিব আর মেজু ভাবিকে নিয়ে আমরা যা ভাবছি বিষয়টা ঠিক তা না। তাছাড়া মুহিবকে তো আমি ভালো করে চিনি। নাজমা হাসলেন, হেসে বললেন, অন্ধপ্রেম, স্বামীর প্রতি এমন অন্ধপ্রেম থাকা উচিত নয়। আচ্ছা, তুমি যখন অতই বিশ্বাস করো মুহিবকে, তবে বলো তোমার সাথে বাসর ঘরে না থেকে ও নীলার ঘরে রাত 3টা পর্যন্ত কি করে? আর ওদের ঘরে দরজা জানালা লাইট সব কিছু বন্ধ থাকে কেন? এশা তখন বলল, ভাবি, আমার মন কেমন অন্যরকম সায় দিচ্ছে। আমি মুহিবের সাথে আলাদাভাবে কথা বলবো, তারপর ভেবে দেখব কি করা যায়। বলে ঈশা চলে যাবে, তখন পিছন থেকে নাজমা বলল, দাঁড়াও, একটা কথা শুনো, মুহিব যখন অতই ভালো, তবে এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? বাসায় আসছে না কেন? নাকি চোর ধরা পড়ে যাবে? এশা এই কথার কোনো উত্তর দিল না। সে ঝটপট বেরিয়ে চলে গেল এবং তখন ফররুখ খুব সাবধানে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে এমনভাবে দাঁড়ায় যেন এশা তাকে একটুও দেখতে না পায়। এশা চলে যাওয়ার পর ফররুখ ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করলো। নাজমা হাসি হাসি মুখ করে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু এর আগে ফররুখ এক সরে নাজমাকে ফুলের উপর ফেলে দেয়। তারপর আবার ওর একটা হাতের বাহু ধরে ওকে টেনে তুলে বলল, ওদের নিয়ে খেলছিস কেন বল, তোর এতে লাভ কি? নাজমা কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, কিছু বলছে না, শুধু রাগে কাঁপছে। তার চোখ অসম্ভব রকম লাল, যেন সে এক্ষুনি ফররুখের উপর ঝাঁপিয়ে পড়বে। ফররুখ নাজমার গালে আরেকটা শক্ত চর বসিয়ে দিল। নাজমা একেবারে কেঁপে উঠেছে, তারপর কাঁদতে শুরু করেছে। এর কান্না শুনে দরজার সামনে দৌড়ে এলেন ময়মুনা বেগম। পিছন পিছন নীলা, এশা এবং ছোট্ট টিনাও। মুহিব বাসায় নেই, কাল থেকেই বাসায় আসে না। ও থাকলে মনে হয় সেও এখন দরজার সামনে আসতো। ময়মুনা বেগম বাইরে থেকে দরজার টোকা দিতে লাগলেন আর অস্থির হয়ে বলতে লাগলেন, কি হয়েছে বউ, কি হয়েছে?
নাজমা কথা বলছে না, আরও শব্দ করে কান্না শুরু করেছে। ভেতর থেকে এবার কথা বলল ফররুখ। সে বলল, মা এখন ডিস্টার্ব করো না তো, ওকে একটু শায়েস্তা করতে দাও। ময়মনা বেগম রেগে গিয়ে বললেন, দরজা খোল বলছি। কিসের শায়েস্তা করবি তুই? ফররুখ দরজা না খুলেই নাজমা বেগমের গালে আর একটা শক্ত চর বসিয়ে দিল। তারপর ওর হাতে শক্ত করে নাড়া দিয়ে বলল, উত্তর দে, কেন এমন করেছিস তুই? নাজমা কেঁদে কেঁদে কি যেন বলছিল। ঠিক এই সময় দরজাটা খুলে দিল ফররুখ। দরজা খুলতেই ভিতরে ঢুকলো সবাই। ময়মনা বেগম তাড়াতাড়ি করে নাজমাকে জড়িয়ে ধরতে চাইল, তখন মাকে বাধা দিল ফররুখ। বলল, এই পাপিকে ছুবে না, খবরদার। ময়মনা বেগম অবাক হয়ে বললেন, এসব কি বলছিস তুই? যা বলছি তার একটু ভুল নয়। এখনও নিজের মুখ থেকেই শোনো ও কি কি পাপ করেছে। নাজমা তখন কান্না ভেজা গলায় বলল, মা, আমি কিছু করতে জানি না, আমার কোনো অপরাধ নাই, আপনার ছেলে শুধু শুধু আমায় মারছে। ফররুখ সঙ্গে সঙ্গে নাজমাকে একটানে বারান্দায় নিয়ে গেল। তারপর ধমক দিয়ে বলল, আমার বাড়ি থেকে বেরিয়ে যা এক্ষুনি, তোকে অনেক সহ্য করেছি, আর না, তোকে আমি ডিভোর্স দেব। ময়মনা বেগম কিছুই বুঝতে পারছেন না কি এমন ঘটলো যার জন্য ফররুখ অত রাগ দেখাচ্ছে। নাজমা ভয়ে থরথর করে কাঁপছে, সে আবার কাঁদছে। ফররুখ বলল, আগামীকাল ডিভোর্স পেপার পেয়ে যাবি, আজ মুখে বলে দিব তালাক। নাজমা দৌড়ে এসে ফররুখের মুখ চেপে ধরে ফেলেছে। ফররুখ এক ধাক্কা দিয়ে নাজমাকে দূরে সরিয়ে ফেলে আবার বলল, তালাক। নাজমা গগন বিদারী চিৎকার করে উঠে বলল, আমি সব বলছি, তুমি দয়া করে আর একবার তালাক বলবে না, আল্লাহর দোহাই লাগে। ফররুখ নিজেকে শান্ত করলো। দুইবার তালাক বলে থেমে গেল। নাজমা এবার একে একে সব বলতে লাগলো। সে বলল, আমি সব দোষের দোষী। তৃণার বাবা মরার পর থেকে মার চোখে সব সময় নীলাকে দোষী হিসেবে উপস্থাপন করতাম। এমনকি তৃণাকেও তার দাদির আদর থেকে বঞ্চিত করেছি। তাছাড়া আমি এটা জানতাম যে তৃণা মুহিবকে ছাড়া ঘুমোয় না। জানার পরেও মার কাছে কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলেছি, আর ঈশার কাছেও আমি উল্টাপাল্টা কথা বলেছি। ফররুখ রেগে গিয়ে নাজমার ঘাড়ে শক্ত করে চেপে ধরে বলল, কেন এগুলো করেছিস বল? নাজমা কাঁপা কাঁপা গলায় বলল, ওদের সরাতে। আমার কোনো সন্তান নাই, এই জন্য আমার ভয় ছিল। আমি ভেবেছিলাম নীলার তো এক মেয়ে আছে, আর মুহিবের যদি সন্তান হয়, তখন যদি ওরা সব কিছু ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়, আমরা কিছু না পাই। ময়মনা বেগম চোখ কপালে তুলে ফেললেন, বললেন, বৌমা, তুমি এত নিস? ফররুখ তখন বলল, শুধু সে একা না, আমরা প্রত্যেকে ওর চেয়ে কম নিস নয়, তুমি, আমি, আমরাও। ময়মনা বেগম অবাক হওয়া গলায় বললেন, আমরাও মানে? ফররুখ বলল, আমরাও, আমরা প্রত্যেকেই। এই যে শিহাব, টিনার বাবা মারা গেল, এরপর থেকে তুমি আমি কবার টিনার খবর নিয়েছি, টিনাকে কোলে টেনে নিয়ে আদর সোহাগ করেছি। শুনেছি ওর আল্লাদ আবদার কিংবা নীলার সুবিধা অসুবিধা প্রয়োজন কিছু জানতে চাইছি। ময়মনা চুপ করে আছেন। তিনি নিজেও এখানে ধরা। তিনি হঠাৎ নিজেকেই চিনতে পারছেন না। কেন এমন দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়লেন তিনি? নিজের মৃত ছেলের বউ, নিজের রক্তের একমাত্র নাতিন, এদের কেন শুধু শুধু এতদিন তিনি দূরে দূরে সরিয়ে রেখেছেন? ময়মনা বেগমের কান্না পাচ্ছে। তিনি টিনাকে কাছে টানতে চাইলেন, কিন্তু টিনা কাছে আসছে না। ছোট বাচ্চারা এমনই হয়, এরা আদর না পেলে কারোর কাছে যেতে চায় না, বাবার কাছেও না। ময়মনা বেগম তবুও জোর করে টিনাকে কোলে টেনে নিলেন, ওর গালে কপালে চুমু খেলেন। তারপর বললেন, আর তোমারে দূরে রাখুম না বুবু, এখন থেকে তোমারে আমি নিজে ঘুম পাড়াইয়া দেব। টিনার সঙ্গে সঙ্গে বলল, আমি তোমার সাথে ঘুমাতে যাব না, আমি ছোট চাচ্চুর সাথে ঘুমাবো। ময়মনা বেগম বললেন, আচ্ছা ঠিক আছে, ছোট চাচ্চুর সাথে ঘুমাবে। টিনা কি মনে করে যেন খিলখিল করে হেসে উঠল। এবার ফররুখ নীলার দিকে তাকালেন, তারপর মায়াময় গলায় বললেন, বোন, তুমি আমাদের ক্ষমা করে দিও, তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, আমরা তোমার খবরাখবর নেইনি, প্রয়োজন মিটাইনি, এটা আমাদের বিরাট বড় অন্যায়। নীলা কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া, এমন করে বলবেন না, আপনারাই তো আমার আপনজন, আমার গুরুজন, আপনাদের আদর সোহাগ শাসন বারণ নিয়েই আমি বেঁচে থাকতে চাই। ফররুখ এবার বলল, নীলা, তোমাদের ছোট্ট একটা ভুল আছে, তোমার আর মুহিবের। তোমরা তো বড়দের অত অসচেতন হলে চলে না। তুমি জানো মুহিবকে তুমি ভাইয়ের মতো দেখো, মুহিব জানে সে তোমায় বোনের মতো দেখে, কিন্তু আমাদের সমাজ তো শুধু সুযোগ খোঁজে। আমাদের সমাজটা যে ভালো না বোন, আমাদের সমাজ কখনোই কাউকে নিয়ে ভালো কিছু ভাবতে পারে না। এদের কাজ হলো সবসময় মানুষকে নিয়ে কুৎসা রটানো, খারাপ কিছু আন্দাজ করা। নীলা কাঁপা কাঁপা গলায় বলল, এমন কিছু আর হবে না ভাইয়া। ফররুখ বলল, ঠিক আছে, আর টিনা এখন থেকে ঈশার মুহিবের সাথে থাকবে, আর তোমার সাথে থাকবে মা। ইচ্ছা করলে তুমি একাও থাকতে পারো, মোট কথা তোমার যেভাবে থাকতে ইচ্ছে করে সেভাবেই থাকো। নীলা বলল, আচ্ছা ভাইয়া।
নাজমাকে নিয়ে কিছুতেই সংসার করবে না ফরুক। তালাক দেওয়া হয়নি, 2বার তালাক বলে তালাক হয় না, 3বার বলতে হয়। তবে সে নাজমাকে ঘর থেকে বের করে দিয়েছে। নাজমা বারান্দায় মন খারাপ করে বসে আছে, সে কাঁদছে। এবার তার জন্মের শিক্ষা হয়েছে, মনে মনে ঠিক করেছে এমন জঘন্য ভুল আর সে করবে না। ময়মনা বেগম নাজমাকে বসে থেকে কাঁদতে দেখে তার কাছে এলেন, এসে পাশে বসে বললেন, বৌমা তুমি অতটা নিচু কাজ করবে তা আমি ভাবতেও পারিনি। তোমার নিজের কোনো সন্তান নাই, এত বছরের সংসার, কিভাবে এমন কিছু করলে তুমি? তোমার তো উচিত ছিল ট্রেনাকে কাছে টেনে নেওয়া, নিজের সন্তানের মতো আদর করা। নাজমা কেঁদে কেঁদে বলল, এখন থেকে ওকে নিজের মেয়ের মতোই দেখব। ময়মনা বেগম বললেন, তুমি অনেক দেরি করে ফেলেছো, এখন আর সম্ভব না। ফরুক তোমারে রাখবে না বলছে। নাজমা তার শাশুড়ি পায়ে পড়ে গেছে। সে পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, মা আমি ভালো হয়ে যাব, আমার ভুল হয়ে গেছে, অন্যায় করেছি আমি, আর কখনোই এমন করব না। আমায় শুধু একবার ক্ষমা করুন, অত বড় শাস্তি আমায় দিয়েন না মা। ময়মনা বেগম খানিক সময় চুপ করে রইলেন। নাজমা কাঁদতে কাঁদতে বারবার একটা কথাই বলছে, আমি আর কখনো এমন জঘন্য কাজ করব না। আপনারা আমায় এ বাড়ি থেকে বের করে না দিয়ে যে শাস্তি দেন তাই মাথা পেতে নেব। ময়মনা বেগম এবার নাজমাকে বললেন, বৌমা ছেলের মাথা এখন গরম, তোমার এখানে থাকা উচিত হবে না। তোমায় দেখলে রাগে ও আর একবার তালাক বলে দিবে, তখন সর্বনাশ হবে, তালাকপ্রাপ্ত হইয়া যাইবা তুমি। এর চেয়ে এটাই ভালো হবে যে তুমি 2-3 মাস বাবার বাড়ি গিয়ে থাকো। রাগ পড়লে ফরুক নিজে গিয়েই তোমায় নিয়ে আসবে। নাজমা জানে তার এভাবে চলে যেতে কষ্ট হবে, কিন্তু এছাড়া তো তার আর কোনো উপায়ও নাই। মুহিব ফিরেছে রাতের বেলায়, তাকে কেমন উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে, মুখটা ফ্যাকাশে, চুল বিবর্ণ এবং এলোমেলো। এসা দ্রুত গিয়ে মুহিবের একটা হাত খপ করে ধরে ফেলল, তারপর ভেজা গলায় বলল, মুহিব আমি সরি, আর কখনো এমন হবে না। মুহিব তখন গমগমে গলায় বলল, আর কারো কিছু মনে করায় আমার কষ্ট হয়নি, শুধু কষ্ট হয়েছে তোমার মনে করায়। তুমি তো আমায় আগে থেকে জানো, চিনো এবং বিশ্বাস করো, তবে তুমিও কেন আমার সাথে এমন করলে, অবিশ্বাস করলে আমায়। এসা কেঁদেই ফেলল তখন। কাঁদতে কাঁদতে সে মুহিবের বুকের সাথে নিজেকে লেপ্টে নিল, তারপর ওর বুকে মাথা গুঁজে দিতে দিতে বলল, আর কখনো এমন হবে না, এই প্রথম, এই শেষ। মুহিব ওকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে ধরল, তারপর চুপি চুপি ওকে বলল, আর কখনো অবিশ্বাস করলে একেবারে মেরে ফেলবো। এসা কথা বলল না, সে মুহিবের পায়ের উপর ভর করে দাঁড়িয়ে মুহিবের কপালে একটা চুমু খেলো।